ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক নিয়ে। আজকে তোমরা যেটা দেখছো বাংলাদেশ রাষ্ট্র, এই রাষ্ট্রটা পাকিস্তানের একটা অংশ ছিল। বাংলাদেশ রাষ্ট্র 1971-এর আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। 1947 সালে ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র গড়ে ওঠে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। পাকিস্তান রাষ্ট্রের পূর্ব পাকিস্তান এটা ছিল বিভিন্ন দিক থেকে বঞ্চিত। পাকিস্তান সরকারের অবস্থান পশ্চিমে, কিন্তু তার একটা বিরাট অংশ হচ্ছে পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানের মানুষ বাংলা ভাষাভাষী। তারা 1952 সাল থেকেই ভাষা আন্দোলন শুরু করে বাঙালিরা, কারণ বাংলা ভাষাভাষীর লোকের সংখ্যা ছিল বেশি, কিন্তু পাকিস্তান সরকার উর্দু ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। এই ভাষার ব্যাপারে তাদের ক্ষোভ ছিল। তারপর দীর্ঘ বছর ধরে পূর্ব পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের পূর্ব অংশে পাকিস্তান সরকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি, রাস্তাঘাট নির্মাণ করেনি, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেনি, অফিস আদালত প্রতিষ্ঠা করেনি। পূর্ব পাকিস্তানের মানুষ ছিল শোষিত, বঞ্চিত। 1960-এর দশকের মাঝামাঝি বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় মূলত অর্থনৈতিক কারণে, পাশাপাশি ভাষা বিষয়ে তাদের ক্ষোভ আগে থেকেই ছিল। তাই পূর্ব পাকিস্তানের জনগণকে আওয়ামী লীগ পার্টি সংগঠিত করে। আওয়ামী লীগ পার্টির নেতা শেখ মুজিবুর রহমান দাবি করেন যে পূর্ব পাকিস্তানে একটা স্বায়ত্ত শাসন দিতে হবে। স্বায়ত্ত শাসনের অধিকারের ভিত্তিতে তারা আন্দোলন সংগঠিত করে। ইয়াহিয়া খাঁ পাকিস্তান প্রেসিডেন্ট গুরুত্ব দেন। 1969 সালে নির্বাচন হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ পার্টির সমস্ত কেন্দ্রে জয়লাভ করে। ইয়াহিয়া খাঁ নির্বাচনে পরাজিত হয়, কিন্তু ইয়াহিয়া খাঁর ইচ্ছা নেই স্বায়ত্ত শাসনের অধিকারকে মেনে নেওয়া। তাই ইয়াহিয়া খাঁ পূর্ব পাকিস্তানে লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে সেনাবাহিনীর সাহায্যে গণহত্যা চালায়, নারী ধর্ষণ করে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। গ্রামের পর গ্রাম, বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। বহু মানুষ উপায় নাই দেখে তারা ভারতে চলে আসে শরণার্থী হিসাবে। ইয়াহিয়া খাঁ পার্টি, আওয়ামী লীগ যখন স্বায়ত্তশাসনের দাবিকে স্বীকার করল না এবং কঠোর দমন নীতি গ্রহণ করবে পূর্ব পাকিস্তানের মানুষের উপর, জনগণের উপর, তখন তারা মুক্তি বাহিনী, বাংলাদেশ মুক্তি বাহিনী গঠন করে। আওয়ামী লীগ পার্টি ভারত সরকারের কাছে সহযোগিতা চায়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহযোগিতা করতে রাজি হয়। 1971 সালে পাকিস্তান সরকার ভারতকে আক্রমণ করে। পাকিস্তানের সেনা, ভারত মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সেনার বিরুদ্ধে ভারতের সেনা যুদ্ধ শুরু করে। এই যুদ্ধে মুক্তিবাহিনী এবং ভারতের সেনা যৌথভাবে জয়লাভ করে। 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে 1971 সালে।
পাকিস্তানের 90,000 সেনা আত্মসমর্পণ করে ভারতের সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর কাছে। স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন শেখ মুজিবুর রহমান। স্বাভাবিক কারণেই বাংলাদেশ মুক্তি সংগ্রামে, স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশ পূর্ব পাকিস্তানের মানুষের রক্ত ঝরেছে ঠিকই, কিন্তু ভারত সরকার সহযোগিতা করেছে। স্বাভাবিক কারণেই শেখ মুজিবুরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যার ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বা বাংলাদেশ সরকার, ভারত সরকার, শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, উভয় সরকারের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হয় 1972 সালে। শান্তি এবং নিরাপত্তা চুক্তি। তাই উভয় দেশ শান্তি এবং মৈত্রী চুক্তিতে আবদ্ধ হলো। স্বাভাবিক খুব সম্পর্ক ঘনিষ্ঠ হলো। ঘনিষ্ঠ হওয়ার পিছনে একাধিক কারণ ছিল। ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ সরকার, শেখ মুজিবুর রহমানের সরকার জোট নিরপেক্ষ আন্দোলনকে সমর্থন করেছে। ভারতে গণতান্ত্রিক রাষ্ট্র, বাংলাদেশও গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বাংলাদেশও শেখ মুজিবুরের রাষ্ট্র হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। উভয় দেশই মৌলবাদের বিরোধী। সুতরাং বাস্তব পরিস্থিতিতে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক। কিন্তু বাংলাদেশের মিলিটারি বাহিনীর সামরিক নেতা জিয়াউর রহমান, তিনি এবং বিভিন্ন মৌলবাদী সংগঠন, তারা কিন্তু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে জনমত গঠন করে। এই বলে জনমত গঠন করে যে বাংলাদেশ ভারতের উপনিবেশে পরিণত হবে, বাংলাদেশের উপর ভারতের অর্থনৈতিক আধিপত্য, নয় উপনিবেশবাদ কায়েম হবে। কিন্তু সামরিক আধিপত্যবাদ কায়েম হবে এই কথাটা তারা প্রচার করতে পারেনি। কারণ হচ্ছে, যেদিন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে 16ই ডিসেম্বর, সেই দিনই ভারতের সেনা তুলে নিয়েছে ভারত সরকার। এখানে ভারতের নয়া সাম্রাজ্যবাদ কায়েমের কোনো ইচ্ছা ছিল না। আমরা বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা দেখেছি, সেনা দিয়ে সাহায্য করলে পরে আর সেনা প্রত্যাহার করে না, কিন্তু ইন্ডিয়া এক্ষেত্রে স্বচ্ছ দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বাংলাদেশ সরকারের কাছে। তবুও জিয়াউর রহমান বিরোধী জনমত গঠন করে, ভারত বিরোধী জনমত গঠন করে এবং সামরিক অভ্যুত্থান, অর্থাৎ এই মৌলবাদী শক্তির নেতৃত্বে মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করে, নৃশংসভাবে হত্যা করে 1975 সালে। শেখ মুজিবুর রহমান পরাজিত হয়, হত্যা করা হলে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। স্বাভাবিক কারণে জিয়াউর রহমানের যে সরকার বাংলাদেশে 1975 থেকে 1996 এই 21 বছর ক্ষমতায় ছিল, তখন কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুবই খারাপ। যেসব ইডিওলজির ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের সঙ্গে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল, সেটা কিন্তু নস্যাৎ হয়ে গেল। তারপর 1996 সালে পুনরায় আওয়ামী লীগ পার্টির নেত্রী মুজিবুরের কন্যা শেখ হাসিনা, তিনি ক্ষমতায় আসেন। শেখ হাসিনায় ক্ষমতায় এসে পুনরায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলে। শেখ হাসিনা গুড রিলেশন ভারতের সঙ্গে গড়ে তোলার জন্য তিনি কয়েকটা বিষয়কে গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করেন যে ভারত আর বাংলাদেশ একসাথে সন্ত্রাসবাদকে মোকাবেলা করবে।
ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে বন্দি প্রত্যাবর্তনের ব্যবস্থা করেন, যে ভারতে যেসব বন্দি বাংলাদেশে আছে প্রত্যাহার করবে, আর বাংলাদেশে যেসব বন্দি ভারতের বন্দি ভারতীয় বাংলাদেশে বন্দি আছে, জেলে আছে, তারা বাংলাদেশ ছেড়ে দেবে। বন্দি প্রত্যাবর্তন। 3 নম্বর হচ্ছে মাদক দ্রব্য চোরা কারবার অপরাধ সীমান্তে ঘটে, এটা উভয় সরকার মিলিতভাবে সমাধান করবে এবং ব্যবস্থা নেবে। আর শেখ হাসিনার সময় এই যে ব্যবস্থা গ্রহণ করলেন, তারপরেও শেখ হাসিনার বিরোধী শক্তি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, জামায়াত ইসলাম, বিভিন্ন মৌলবাদী শক্তি, তারা কিন্তু ক্ষমতায় চলে আসলো। শেখ হাসিনা সরকারের পতন ঘটে। তাহলে 1996 থেকে 2001 শেখ হাসিনা সরকার যখন ছিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো ছিল, বিভিন্ন ইস্যুতে সম্পর্ক ভালো ছিল। এই সময়ে সম্পর্ক ভালো ছিল, দু দেশের মধ্যে পারস্পরিক লেনদেনও ঘটেছে এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ভারত পাশে দাঁড়িয়েছে, ভারতকেও বাংলাদেশ সহযোগিতা করেছে। কিন্তু বিএনপি পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, মৌলবাদী শক্তি, জামায়াত ইসলাম, এই সমস্ত পার্টিগুলি ভারত বিরোধী জনমত আবারও গড়ে তুলল। জিয়াউর রহমানের মতো ভারত বাংলাদেশের সম্পর্ক তিক্ত হয়ে গেল। খুবই খারাপ অবস্থা। ভারতের মাটিতে সন্ত্রাসমূলক কার্যকলাপ বাড়ল, সীমান্ত বিরোধ ব্যাপকভাবে দেখা দিল, সীমান্তে যে প্রতিরক্ষা ব্যবস্থা, তার মধ্যে রেষারেষি, হিংসা বিদ্বেষ বেড়েছে, উদ্বাস্তুর সমস্যা বেড়েছে, অনুপ্রবেশ বেড়েছে। বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে তিক্ততার সম্পর্ক গড়ে ওঠে। 2008-এ শেখ হাসিনা পুনরায় ক্ষমতা আসার চেষ্টা করে এবং ক্ষমতায় আসেন। 2008-এ ক্ষমতায় যখন আসলেন, তখন শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক পুনরায় ভালো সম্পর্ক তৈরি হলো। শেখ হাসিনা 2008-এ ক্ষমতায় এসে 2010-এ চুক্তি করলো। কি চুক্তি করলো? যে সীমান্ত বিরোধ আমরা মিটিয়ে নেব, আমাদের উভয় দেশের সরকার সুরক্ষার কথা ভাববে, ইন্ডিয়া বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে, বিদ্যুৎ রপ্তানি করবে, বাণিজ্যিক ব্যবস্থাকে আরো উন্নত করতে হবে, পাসপোর্টের সরলীকরণ করতে হবে। 2010 থেকে 2013 এই সমস্ত বিষয়গুলির উপরে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ফলে। পদ্মা সেতু নির্মাণের বিষয়ে ভারত বাংলাদেশের পাশে থাকবে, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে পরিকাঠামো, সেক্ষেত্রে সহযোগিতা করবে, সন্ত্রাসবাদ দমন করবে একসাথে। ধর্মঘট বাংলাদেশে ব্যাপকভাবে দেখা দিয়েছে, সন্ত্রাসমূলক কার্যকলাপ 2013-14-তে ব্যাপক, 2012-13 এই সময়ে কিন্তু ভারত সরকার বাংলাদেশের পাশে, বাংলাদেশ সরকারের পাশে থেকেছে। 2018-তেও বাংলাদেশের জনগণ মনে করে যে শেখ হাসিনা, আওয়ামী লীগ ফেয়ার ইলেকশন করে না, নির্বাচনে কারচুপি করে বিরোধী শক্তিকে দমন করে তারা ক্ষমতায় আসে। 2018 শেষে আবারও শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে এবং এই সরকার তৃতীয়বার, অর্থাৎ 2009 থেকে যে ক্ষমতায় এসতে, এই সময়ের মধ্যে 15 বছর, এই সময়ের মধ্যে বাংলাদেশে বিরোধী জনমত গড়ে ওঠে শেখ হাসিনা সরকারের বিপক্ষে।
কিন্তু সরকারিভাবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল বিভিন্ন ক্ষেত্রে। সন্ত্রাসবাদ দমন, শেখ হাসিনার সময়ে 2001-এ আগে যখন ক্ষমতায় ছিলেন 1996 থেকে 2001-এ, এই সময়ে ট্রেন, যাত্রীবাহী ট্রেন যোগাযোগ, বাস পরিষেবা এগুলো চালু হয়েছিল এবং পরবর্তীকালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে এগুলোর উপরে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 2023-এ বিক্ষোভ হয়, কোটা আন্দোলনের বিপক্ষে রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে ব্যাপকভাবে দেখা দিলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। তিনি দেশ থেকে চলে আসেন বিদেশে, যার ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়। বর্তমান ডক্টর ইউনূস সরকার, ইউনূস শেখ, তিনি ক্ষমতায় আসেন এবং উপদেষ্টার হাতে ক্ষমতা আছে। তবু এই যে অস্থায়ী সরকার, এই সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা হারিয়ে গিয়েছে, বিরোধী জনমত তৈরি হচ্ছে বর্তমান সরকার। সুতরাং ভারত আর বাংলাদেশের সম্পর্ক আজকে সম্পর্কটা অনেকটাই একটা কি বলবো, এই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। এই বাংলাদেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বাংলাদেশকে ভারত যেখানে সহযোগিতা করেছে সেখানে আমেরিকা বিরোধিতা করেছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আমেরিকা বিএনপিকে সাপোর্ট করে শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করবার চেষ্টা করেছে। ভারত সেখানে শেখ হাসিনার পাশে থাকাতে সেটা সম্ভব হয়নি, আমেরিকাও পিছিয়ে পড়েছে। কিন্তু বর্তমানে পুনরায় আমেরিকা আবারও বাংলাদেশে আমেরিকা সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়। চীন এবং আমেরিকা, এই দুটি দেশ সবসময়ই বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলাদেশের মৌলবাদকে সমর্থন করে, আবার মৌলবাদের বিপক্ষ বলে বর্তমানে শেখ হাসিনাকে সাপোর্ট করে আমেরিকা বাংলাদেশের মৌলবাদের বিরোধিতা করছে। কিন্তু মৌলবাদকে এখানে বাংলাদেশকে উস্কানি দেয় হচ্ছে। চীনও তাই, কিন্তু চীন তার বিদেশ নীতিতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে চায় ভারত বিরোধী হিসাবে। সেখানে ভারতকে ভাবতে হয় যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। তার কারণ বাংলাদেশের সীমান্ত, প্রায় সীমান্ত অংশ ভারতের সঙ্গে যুক্ত আছে। সেখানে চীন যদি বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে তাহলে ভারতের সার্বভৌমত্বের পক্ষে কিন্তু সেটা খুব বিপজ্জনক হতে পারে। ভারতের চারিদিকে চীনের বেষ্টনী বেড়া তৈরি হয়ে গেছে। শ্রীলঙ্কার হাম্বার দ্বীপে সেখানে চীনের সামরিক ঘাঁটি, মায়ানমারের সামরিক ঘাঁটি, নেপালে আধিপত্য বিস্তার করেছে, তিব্বতের উপর আধিপত্য বিস্তার করেছে। ভারতের ভূখণ্ড আকসাই চীনের দখলে। ভারতের আজাদ কাশ্মীরের একটা অংশ ভারতের ভূখণ্ড ছিল, রাজা হরি সিং সই করার আগেই সেটা পাকিস্তান দখল করে ফেলেছে। সেই আজাদ কাশ্মীরের একটা অংশ সেটা কিন্তু চীনের নিয়ন্ত্রণে, চীন সেখানে অর্থনৈতিক রাস্তা তৈরি করেছে, ভারতকে চারিদিকে ঘিরে ফেলেছে। বাংলাদেশ সে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে আশা করা যায় বাংলাদেশ এবং ভারতের উভয়ের স্বার্থে সুসম্পর্ক গড়ে উঠবে। তার কারণ আমাদের এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য একই রকমের। তাই সীমান্ত বিরোধ যেটা রয়েছে, নদীর জলবন্টনকে নিয়ে যে উভয় দেশের মধ্যে সমস্যা আছে, সেখানে আওয়ামী লীগ দল যখন ক্ষমতায় ছিল তা বাদে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু তিক্ততা হয়েছে। কিন্তু যখনই আওয়ামী লীগ দল ক্ষমতায় এসেছে তখনই সীমান্ত বিরোধের অনেকটাই কমেছে। অনুপ্রবেশের ব্যাপারে আলোচনা হয়, অন্তত নদীর জলবন্টন নিয়ে আলোচনা হয়। সেখানে ভারতকে ভাবতে হবে, যেহেতু বাংলাদেশ ছোট রাষ্ট্র, তাকে জলবন্টনের ব্যাপারে ভারতকে চিন্তা করতে হবে সুসম্পর্ক স্থাপনের জন্য। ছিটমহল সমস্যা, ভারত বড় রাষ্ট্র, তার ছিটমহল বাংলাদেশের মধ্যে বেশি আছে, আর ভারতের মধ্যে ছিটমহল বাংলাদেশে কম আছে। সেখানে আলোচনার মধ্যে দিয়ে 2015-তে অনেকটাই সমাধান হয়েছে। তখন ছিটমহলে যারা বসবাস করে তারা বাংলাদেশের সিটিজেনও না,
ভারতের সিটিজেনও নয়। তারা তো মানুষ, তাদের তো সমস্যা আছে। তাই উভয় গভর্নমেন্টকে সহানুভূতির সঙ্গে দেখতে হবে, উভয় দেশের মানুষকেও আগ্রহী হতে হবে। তার কারণ দুটি দেশের মধ্যে যে উদ্বাস্তু সমস্যা, দুটি দেশেই সন্ত্রাসবাদের জাত হয় না। সন্ত্রাসবাদকে পাকিস্তান উস্কানি দেয়। আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল, বাংলাদেশের জনমত আবারও যে সমস্ত কারণে পাকিস্তান বা চীনের মদতে বা আমেরিকার মদতে যে মুভমেন্টগুলো করেছিল, বাংলাদেশের জনমত কিন্তু বুঝতে পেরেছে। পাবলিক অপিনিয়ন, সচেতন মানুষ যারা, তারা বুঝতে পারবেন। তাই আগামী দিনে ভারতের মানুষকেও বাংলাদেশের মানুষের প্রতি একটা সহানুভূতিশীল মানসিকতা দেখাতে হবে। মানে একটা কি মানে পৃথিবীতে জাত্যাভিমান, বড় শক্তিশালী রাষ্ট্রের জাতি, তাদের মধ্যে একটা বিকৃত জাতীয়তাবাদ, শ্রেষ্ঠত্ববাদ একটা তৈরি হয়। সেটা কিন্তু সেটাকে বর্জন করতে হবে। বাংলাদেশের মানুষকেও এগিয়ে আসতে হবে। সন্দেহ কী কী কারণে সন্দেহ কাটানোর চেষ্টা করতে হবে। শেখ হাসিনা সরকার 2023-এ বাংলাদেশ এবং ভারতের যে রেল ট্রানজিট চুক্তি করেছিল, তার মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়। যদি শক্তিশালী রাষ্ট্র কোনো দুর্বল রাষ্ট্রের উপরে আধিপত্য বিস্তার করবে, এই মানসিকতা থাকে, সেটা কিন্তু অন্যায়। এই মানসিকতা ভারতকে যেমন বাংলাদেশের মানুষ সন্দেহ করছে, তেমনি বাংলাদেশের মানুষ কিন্তু আমেরিকাকে সন্দেহ করবে এবং চীনকেও সন্দেহ করবে। প্রত্যেকটা রাষ্ট্র সমান অধিকার, ইউএনও চার্টারে লেখা আছে, প্রত্যেকটা রাষ্ট্র সমান অধিকার, ইউএনওর প্রিন্সিপালে বলা আছে। ছোট বড় এটা তো হবেই, রাষ্ট্র হতেই পারে, কিন্তু সমদৃষ্টিভঙ্গি যে শক্তিশালী রাষ্ট্র হলেই তার মধ্যে একটা দাদাগিরি মানসিকতা দেখা দেবে, এটা কখনোই বাঞ্ছনীয় নয়। তাহলে তো পৃথিবীর সমস্ত রাষ্ট্রই তো অসমান, শক্তির দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে। আর পলিটিক্যাল স্টেবিলিটি প্রত্যেকটা রাষ্ট্রে কম বেশি থাকে। স্টেবিলিটির অভাব দেখা দিতে পারে, অনেক দেশেই থাকতে পারে। প্রতিটা দেশেই বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে, উগ্র মানসিকতা, উগ্র জাতীয়তাবাদ, বিচ্ছিন্নতাবাদ। সেখানে প্রতিবেশী রাষ্ট্রকে সহযোগিতা করতে হবে। সুতরাং ভারত বাংলাদেশের মধ্যে আবারও হয়তো স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠবে। বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিরতা আছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠবে এবং সুস্থ জনমত একটা গড়ে উঠবেই, এবং উঠে ভারত এবং বাংলাদেশের মধ্যে গুড রিলেশনের পথ প্রসারিত হবে, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার, অর্থাৎ যেটা অস্থায়ী সরকার, যেখানে একটা পলিটিক্যাল স্টেবিলিটির অভাব থাকে, শুধু বাংলাদেশ নয়, যে কোনো দেশে পলিটিক্যাল স্টেবিলিটির অভাব থাকলে সেই দেশ কিন্তু বিভিন্ন দেশের সঙ্গে গুড রিলেশন করা একটু সমস্যা আছে। কিন্তু এটা মানব জাতির একটা অংশ হিসাবে এটা বাংলাদেশের মানুষের ক্ষতি, আর ভারতবর্ষেরও একটা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতেরও ক্ষতি। তাই উভয় দেশের পরিস্থিতি এবং পলিটিক্যাল স্টেবিলিটি কোথায় যাবে, সেই দিকে তাকিয়েই আমাদের উভয় দেশের সম্পর্ক কেমন হবে তা আমাদের ভবিষ্যৎই বলে দিবে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। এই বলে আজকের আলোচনা শেষ করলাম।